উচ্ছেদে চলছে অভিযান, বিচ্ছিন্ন করা হয়েছে সেবা সংযোগ। একটু তো সময় দিবেন, যার যার মালগুলি সরাতে অন্য জায়গায় নিতে হবে। আমাদের কাছে যা আছে সব মানুষের প্রয়োজনীয় ধার্য পদার্থ বিহীন যেসব কেমিক্যাল সেগুলো আমরা দোকানদারি করতেছি। নিচে হলো আপনার দোকানপাট আর উপরে হলো সম্পূর্ণ বসবাস, যেটা হলো খুবই ডেঞ্জারাস। এখানে কেমিক্যাল আগুন লাগলে পরে এটা বিভৎসতার রূপ পাবে। থামছে না চকবাজারে আগুনে মৃত্যুর মিছিল, আজ প্রাণ গেল জাকিরের, নিহতের সংখ্যা এখন ৭১। পুড়ে গেলে তার চিকিৎসা যতই আমরা করি, বেঁচে গেলেও তার সারা জীবন কষ্ট হবে। অতএব বেস্ট ট্রিটমেন্ট অফ বার্ন ইজ স্টিল প্রিভেনশন। প্রিভেন্ট করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি শফিক মোহাম্মদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঢাকায় নদী তীরের স্থাপনা উচ্ছেদ করলেও শুরু হয়নি ধ্বংসাবশেষ সরানোর কাজ। প্রশস্ত না করে প্রকল্প হাতে নেওয়া হবে দখলের শামিল, বলছেন বিশেষজ্ঞরা। ঢাকার আধুনিকায়নে কাজ হবে ৩ ধাপে, সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ প্রাধান্য, বললেন প্রথম সংবাদ সম্মেলনে নবনির্বাচিত মেয়র আতিকুল। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেয়ার প্রবণতা রয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন এগিয়ে যেতে হবে ভুল ত্রুটি নিয়েই। ২ নির্বাচিত প্রার্থীর শপথের বিষয়ে গণফোরামে রয়েছে মিশ্র মত, দাবি ডক্টর কামালের। জানালেন ২-৩ দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত। এবং শেষ দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা। শিশু প্রহরে আনন্দে মেতেছে খুদে পাঠকরা। পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে দ্বিতীয় দিনের মতো অভিযান চালাচ্ছে সরকারি টাস্কফোর্স। অভিযানে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। পুরান ঢাকাকে ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন কর্মকর্তারা। চুড়িহাট্টার ট্র্যাজেডির রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি পুরান ঢাকাবাসী। বাড়তে থাকা নিহতের সংখ্যা মনে করিয়ে দিচ্ছে অগ্নিকাণ্ডের ভয়াবহতার কথা। ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে পুরান ঢাকা থেকে রাসায়নিকের গুদাম ও কারখানা উচ্ছেদে অভিযান শুরু করেছে সরকারি বিস্ফোরক অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, পানি, গ্যাস ও বিদ্যুৎ সহ 10টি সংস্থা নিয়ে গঠিত টাস্কফোর্স। শনিবার দুপুরে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু হয় আরমানিটোলা ও শহীদনগর এলাকায়। শহীদনগরে বেশ কয়েকটি কারখানার পানি, গ্যাস ও বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অল্প সময়ের নোটিসে কারখানা ও গুদাম সরানো কঠিন বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সরকারকে আমাদের সময় দিতে হবে। এখানে কেমিক্যাল বলতে হাজার হাজার কেমিক্যাল আছে। এখানে আগুন যেমন দ্রুত ছড়ায় সেই কেমিক্যালও আছে, ধার্য পদার্থ, এবং আগুন নেভানোরও কেমিক্যাল আছে, সেটাও আমাদের প্রয়োজন। এটা একটা শিল্প, এই শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে। আমি একটা দোকান এখানে কিনছি 50 লাখ টাকা দিয়ে, কিন্তু আপনি আমার যখন সরাই দিবেন তখন তো আমার এইটা ক্ষতিগ্রস্ত। তাহলে আপনি আমার এক জায়গা দেন, অবস্থা আমার একটা জায়গা দেন, আমরা সেখানে যাই। আরমানিটোলায় বেশ কয়েকটি কারখানাকে সপ্তাহখানেকের সময় বেঁধে দিয়েছে টাস্কফোর্স। পুরান ঢাকার আবাসিক এলাকা রাসায়নিক ঝুঁকিমুক্ত করার ব্যাপারে কঠোর অবস্থানের কথা জানালেন দায়িত্বশীল কর্মকর্তারা। আমরা আবাসিক এলাকা থেকে সমস্ত ধার্য বস্তু কেমিক্যাল থাকলে পরে সেই সমস্ত বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি, এবং কোনো দোকানে যদি অবৈধভাবে বিজনেস করে এবং আমাদের যে আপনার যে অতি ধার্য যে কেমিক্যাল আছে, ঝুঁকি আছে, সেরকম যদি প্রসেস করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তারা যদি তাদের কারখানাগুলো এখান থেকে সরিয়ে নিয়ে না যান, পরবর্তীতে আমরা আরো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো। যেগুলো আসলে আবাসিক এলাকায় থাকার মতো নয়, সেগুলোই আমরা ব্যবস্থা নিয়েছি। 28 ফেব্রুয়ারি শুরু হওয়া টাস্কফোর্সের এই অভিযান চলবে 1 এপ্রিল পর্যন্ত। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে আজও অভিযান চালাচ্ছে সিটি কর্পোরেশন। এই মুহূর্তে শহীদনগর এলাকায় আছেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দীপ,
দ্বিতীয় দিনের মতোই পুরান ঢাকা থেকে বিভিন্ন ধরনের গোডাউন সরানোর যে অভিযান সেটি অব্যাহত আছে। এবং যদি বলতে চাই যে আজকে আমি পুরান ঢাকার শহীদনগরে রয়েছে, এখানে এখন পর্যন্ত 8টি এই কারখানায় অভিযান চালানো হয় এবং সবগুলি কারখানায় কিন্তু পানি, গ্যাস এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এবং যদি একটু আমি দেখাতে চাই, আমার পিছনে একটি বাড়ি আপনারা দেখছেন, 3তলা এই বাড়ি, এই 3তলা বাড়িটির নিচের তলায় কিন্তু একটি কারখানা রয়েছে এবং তারা যেটি বলছে যে 10 বছর ধরে তারা এখানে কারখানা পরিচালনা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে পুরান ঢাকার বেশিরভাগ জায়গাতেই কিন্তু এরকম ঝুঁকিপূর্ণভাবে, অর্থাৎ উপরে আবাসিক ভবন এবং নিচে কারখানাগুলো স্থাপিত হয়েছে। এই বাড়িটির নিচে যেই কারখানাটি স্থাপন করা হয়েছে সেটি একটি প্লাস্টিকের কারখানা এবং এখানে যারা বিস্ফোরক ওই দপ্তরের কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে যেটি বলছেন যে যদি এখান থেকে কোথাও থেকে এখানে আগুন এসে পড়ে বা আগুনের সূত্রপাত হয়, তাহলে যেই পদার্থগুলো ভিতরে রয়েছে প্লাস্টিকের, সেগুলোর থেকে কিন্তু কয়েক গুণ মাত্রা বেড়ে যেতে পারে আগুনের। আপনারা দেখতে পাচ্ছেন যে এই কারখানাটি রয়েছে, সেই কারখানাটির নিচের তলায় কিন্তু পুরোপুরি প্লাস্টিকের গোডাউন রয়েছে এবং এর উপরের 2টি তলায় যতটুকু তারা আমাদেরকে বলেছে যে আবাসিক ভবন রয়েছে এবং কি কারখানাটার পাশের যে জায়গাটি রয়েছে, অর্থাৎ একটি কর্নারেও কিন্তু আবাসিক একটি ভবন রয়েছে। অর্থাৎ অনেকটা ঝুঁকিপূর্ণ ভাবে কিন্তু তারা এখানে বসবাস করছে। আমরা এখানে যারা কারখানার কর্মচারী আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে যেটি বলছে যে তারা এখানে 10 বছর ধরে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কারখানা সরানোর কোনো ধরনের নির্দেশনা কিন্তু পায়নি। ইতিমধ্যে এখানে অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে অভিযানিক দল রয়েছে সেটি, এবং তারা এখানে এসে এখানকার বিদ্যুৎ, পানি, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়ে গেছে। এবং আমরা যতটুকু আপনাদেরকে আগেও জানিয়েছিলাম যে 8টি প্রতিষ্ঠানে আজকে তারা অভিযান পরিচালনা করেছে এবং সবগুলোতেই বিদ্যুৎ, পানি, গ্যাস তারা বিচ্ছিন্ন করে দিয়েছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে 14টি সংস্থা একযোগে মিলিত হয়ে এই অভিযান পরিচালনা করছে এবং তারা বলেছে যে 1 এপ্রিল পর্যন্ত তাদের এই অভিযান পরিচালনা করা হবে। এবং আজকের অভিযানে তারা বলেছেন যে বেশিরভাগ কারখানাতে তারা দেখেছেন বিস্ফোরক জাতীয় দ্রব্য, অর্থাৎ যেটির মাধ্যমে আগুন ছড়িয়ে পড়লে আগুনের তীব্রতা হয়তো অনেক গুণ বেড়ে যেতে পারে। এখান থেকে আসলে সর্বশেষ যে তথ্যটি আমার কাছে ছিল যে আজকে দ্বিতীয় দিনের মতো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে পুরনো ঢাকা থেকে কারখানা সরানোর অভিযান সেটি চলছে এবং তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে 1 এপ্রিল পর্যন্ত তাদের এই অভিযান চলমান থাকবে। তো শফিক, এই ছিল আসলে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য। পুরান ঢাকা থেকে রাসায়নিক কারখানা ও গোডাউন উচ্ছেদে অভিযান চালাচ্ছে দক্ষিণ সিটি কর্পোরেশন। শহীদনগর এলাকা থেকে সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার জামান দীপ। চকবাজারের চুড়িহাট্টায় আগুনের মৃত্যুর মিছিল যেন থামছেই না। 9 দিন মৃত্যুর সাথে লড়ে আজ মারা গেছেন জাকির হোসেন নামে এক ব্যবসায়ী। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো যায়নি বলে জানিয়েছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটের চিকিৎসক। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 71 জন। রাজধানীর চকবাজার এলাকায় রিকশায় করে বাড়ি ফিরছিলেন ইসলামবাগের বাসিন্দা জাকির হোসেন। চুড়িহাট্টায় হঠাৎ বিস্ফোরণ, আগুনের লেলিহান শিখা থেকে কোনোমতে উদ্ধার করে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয় তাকে। শরীরের 35% পুড়ে গিয়েছিল তার। অবস্থার অবনতি দেখে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হলে শনিবার সকালে মৃত্যু হয় তার। শ্বাসনালী পুড়ে যাওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানান চিকিৎসক। তার বার্ন ছিল 35%, কিন্তু বার্নের সাথে তার আগের থেকেই অ্যাজমা ছিল, ডায়াবেটিস ছিল, এগুলো বিভিন্ন কারণে সে একটু কমপ্লিকেটেড ছিল, যার জন্য সে মারা গেছে আজকে সকালে। আর বাকি যে 4 জন, সেই 4 জনের মধ্যে কেউ 28%, কেউ 51%, কেউ 60% এরকম বার্ন, আর সবার সাথেই একটা অ্যাসোসিয়েটেড ইনজুরি ছিল। রাজধানীর আরমানিটোলায় কাঁচামালের ব্যবসা করতেন জাকির। পরিবারের একমাত্র জীবিকা উপার্জনকারীর মৃত্যুতে দিশেহারা তার স্ত্রী ও 2 সন্তান। আমার জামাই থাকলে সামাল দিত, আমার চোখে ঘুরে বাসে, আমার বেড়ে ছেলে। ওই জায়গায় যে ব্লাস্ট হবে এটা তো আমরা জানতাম না, তো আমরা ওই দিকেই ছিলাম আর কি, যে আগুনের কাছাকাছি ছিলাম বা আমরা চেষ্টা করতেছিলাম ওই পানির গাড়িটা আসছে, আমরা অন্য দিকে করতেছি। এর পরক্ষণে আমাদের কাছে ফোন আসে যে এইরকম, সেই রকম হসপিটালে ভর্তি। সে তার বাচ্চাদের জন্য বিরিয়ানি কিনে নিয়ে যাচ্ছিল আপনার চুড়িহাট্টা হয়ে, তখন হঠাৎ করে আপনার বিস্ফোরণ হয়। উনি প্রথম অবস্থাতে যখন আমরা হতাহত অবস্থায় হাসপাতাল থেকে পেলাম, উনি কিছু বলতে পারতেছিল না। এ নিয়ে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন 4 জন, এখনও ভর্তি আছে 2 জন এবং চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন 3 জন। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। উচ্ছেদ হওয়া জায়গায় ওয়াকওয়ে সহ পরিবেশ বান্ধব নানা স্থাপনা নির্মাণে 848 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হলেও সেখানে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে রাখা হয়নি কোনো বরাদ্দ। ঢাকার চারপাশে নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ পরবর্তী
এমনই একটি প্রকল্প নিয়ে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। যদিও ডাম্পিং স্টেশন না থাকায় উচ্ছেদের ধ্বংসাবশেষ সরানোর কাজ এখনও শুরুই হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, নদী প্রশস্ত না করে এসব করলে তা হবে সরকারিভাবে নদী দখলের শামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বুড়িগঙ্গা পাড়ের কামরাঙ্গীরচর খোলামোড়া মোড়ে 1 মাস আগে উচ্ছেদ অভিযান চালালেও এখনও ভবনগুলোর ধ্বংসাবশেষ নদীর জায়গাতেই পড়ে আছে। 2-1 জায়গায় ভবন মালিকরা নিজ উদ্যোগে ঢিমে তালে ভাঙাচোরা অংশ সরিয়ে নেওয়ার কাজ করছেন। ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেওয়া কর্মকর্তা বলছেন, দখল হওয়া জায়গা দ্রুত খনন করে নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেয়াই তাদের মূল উদ্দেশ্য। নদীর ঘাট কিন্তু অংশটা আমরা এক্সকাভেশন করে ড্রেজিং করে নদীর জায়গায় নদীকে ফিরিয়ে দেওয়া, তা না হলে তো নদী প্রশস্ত হবে না। উচ্ছেদ অভিযান শেষে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই একনেকে প্রায় 850 কোটি টাকার একটি প্রকল্প পাশ করা হয়েছে। তবে অবাক হলেও সেই প্রকল্পের আওতায় নদীর তীরে ওয়াকওয়ে, একাধিক জেটি ও ইকোপার্ক নির্মাণের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ রাখা হলেও টেকসইভাবে নদীর জায়গা দখলমুক্ত করতে খনন ও ড্রেজিংয়ের জন্য 1টি টাকাও বরাদ্দ রাখা হয়নি। প্রকল্পটির আওতায় ঢাকার চারপাশের নদী তীরে 52 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণের কথা রয়েছে। এছাড়া 19টি জেটি, 3টি ইকোপার্ক, 10,820টি সীমানা পিলার সহ বেশ কিছু পরিবেশ রক্ষা স্থাপনার পরিকল্পনা রয়েছে। প্রকল্প পরিচালক জানান, জায়গার অভাবে তারা আবর্জনা সরাতে পারছেন না। উচ্ছেদের পর যে গার্বেজগুলো হয়, এই ডেব্রিসগুলো তো ফেলার জায়গা থাকতে হবে। বিআইডব্লিউটির তো কোনো নিজস্ব জায়গা নাই, আমাদের নদী ছাড়া তো আমাদের কোনো জায়গা নেই, তো নদীতে তো ফেলানো যাবে না। অ্যাসাইন্ড অর্গানাইজেশন সিটি কর্পোরেশন, ড্রেজিংয়ে আসলে কোনো বাজেট নাই। আমরা শুধু এই প্রকল্পতে 6টা এক্সকাভেটর ধরা আছে। নদীর পাড় দিয়ে যদি ওয়াকওয়ে হয়ে যায়, এবং এই ওয়াকওয়েটা হবে আপনার ঠিক সীমানা পিলার বরাবর, অর্থাৎ এটা একটা স্থায়ী সমাধান। খননের কোনো বরাদ্দ না থাকায় পরিবেশবিদরা প্রকল্পের সাফল্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। বুড়িগঙ্গা নিয়ে কিন্তু এটি প্রথম প্রকল্প না, এর আগেও 2টি প্রকল্প হয়েছিল, 2টি মুখ থুবড়ে পড়েছে। এমন কাজ করতে হবে যাতে করে নদীতে প্রাণ ফেরত আসে। নদীর পাড়ে কয়টা পার্ক ওটা গুনবার আমার ইচ্ছা নেই। যদি নদীর যেটুকুন প্রশস্ততা ছিল সেইটুকুন খনন করা না হয়, তাহলে তো নদীতে যতটুকুন পানি বা পানির প্রবাহ থাকার কথা ওই উদ্দেশ্য সাধিত হবে না। তা নয়তো আমরা ধরে নেব যে নদীর পানির কিছুটা জায়গা এই প্রকল্পের মাধ্যমেও কিন্তু একটা দখলে নিয়ে নেওয়া হচ্ছে। প্রকল্পটির মেয়াদ শেষ হবে 2022 সালের জুনে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। ঢাকার আধুনিকায়নে 3 ধাপে কাজ হবে জানিয়ে ঢাকা উত্তরের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম বলেছেন, সড়কে শৃঙ্খলা ফেরানোকে সর্বোচ্চ প্রাধান্য দেবেন তিনি। দুপুরে রাজধানীর উত্তরার একটি ক্লাবে প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। পরিকল্পিত ও সবুজ ঢাকা গড়ার অঙ্গীকার নিয়ে 2015 সালে ঢাকা উত্তরের প্রথম মেয়র নির্বাচিত হন আনিসুল হক। 2017 সালের নভেম্বরে তার মৃত্যুর পর অনেকটাই ম্লান হয়ে যায় সেই স্বপ্ন। আনিসুল হকের প্রয়াণের প্রায় 1.5 বছর পর এলেন তার উত্তরসূরি আতিকুল ইসলাম। মেয়র নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পূর্বসূরি রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়নের অঙ্গীকার করেন তিনি। বলেন, 3 ধাপে ভাগ করে ঢাকার আধুনিকায়নে কাজ করা হবে। প্রয়াত মেয়র আনিসুল হকের শুরু করা কাজগুলোকে সম্পূর্ণ করায় সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করা, সড়ক নিরাপত্তা ও পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নতুন অন্তর্ভুক্ত এলাকার উন্নয়ন পরিকল্পনা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনকে পরিবেশ বান্ধব ও আলোকিত নগরী করে গড়ে তোলারও অঙ্গীকার করেন তিনি। নগর বনায়ন ও নগর কৃষির বিস্তার ও বিকাশ, এলাকার মহল্লায় উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ গড়ে একটি সবুজ ঢাকা গড়ে তোলা, ঢাকা উত্তরকে আলোকিত ঢাকায় পরিণত করা। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও ঘোষণা দেন ডিএনসিসির নবনির্বাচিত মেয়র। ফুটপাত নাগরিকদের কাছে ফিরিয়ে দেওয়া। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেওয়ার প্রবণতা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ভুল ত্রুটি নিয়েই এগিয়ে যেতে হবে। যারা নির্বাচন বর্জন করবে তাদের জনবিচ্ছিন্নতা অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি। প্রথম ধাপে বিএনপির সংখ্যাধিক্য ছিল, বিএনপি বেশিরভাগ আসনে জিতেছিল। এখন তাদের যারা গত 5 বছরে উপজেলা চেয়ারম্যান ছিল, এই উপজেলা চেয়ারম্যানরা জানে
যে তৃণমূল পর্যায়ে পাওয়ারটা কি, ক্ষমতাকে দলীয় কর্মীদের স্বার্থে ব্যবহার করতে পেরেছে, সে কারণে তাদের মধ্যে প্রার্থীদের প্রবণতাটা এখনো আছে। নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন 14 দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম। আর গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টায় বিএনপি তৎপর বলে মন্তব্য করেছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। এ সময় বিএনপিকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানান তিনি। সকালে জাতীয় প্রেস ক্লাবে বঙ্গমাতা পরিষদ আয়োজিত এক স্মরণ সভায় বক্তব্য দেন তারা। প্রতি আহ্বান জানাবো, আপনাদের এই নেতিবাচক রাজনীতি পরিহার করুন। গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা যে ষড়যন্ত্র করছেন, নির্বাচনে না এসে যেভাবে নেতিবাচক রাজনীতির মাধ্যমে সকল কিছু ধ্বংসের যেভাবে ষড়যন্ত্র করছেন, উন্নয়নের বিরুদ্ধে যে ষড়যন্ত্র আপনারা করছেন, তা থেকে বিরত থাকুন এবং পজিটিভ রাজনীতিতে ফিরে আসুন। পজিটিভ রাজনীতি যদি ফিরে না আসেন, রাজনীতি থেকে ক্রমান্বয়ে একেবারে মুছে যাবে। জনগণকে ভয় পায় বিএনপি, জনগণকে ভয় পায় এই কারণে তারা মার্শালের মধ্য দিয়ে অবৈধভাবে বারবার ক্ষমতা এসছে বলেই তারা আজকে ভোট বর্জন করে জনগণকে আজকে ভয় দেখিয়ে ভোট থেকে বিতরণ রাখার চেষ্টা করছে। ভোট বর্জনের সংস্কৃতি আওয়ামী লীগ বিশ্বাস করে না, আমরা কোনোদিন বিশ্বাস করিনি, বরং ভোট আদায় করার জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী 2 প্রার্থী শপথ নেবেন কিনা সে বিষয়ে গণফোরামে মিশ্র মত রয়েছে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। এ ব্যাপারে 2-1 দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত হবে বলেও সময় সংবাদকে একান্ত সাক্ষাৎকারে জানান তিনি। ঐক্যফ্রন্ট থেকে কেউ শপথ নিচ্ছেন না জোটের পক্ষে দেয়া মোস্তফা মহসিন মন্টুর বিবৃতিকে তার ব্যক্তিগত মত বলেও দাবি করেন ডক্টর কামাল। আহমেদ সালেহিনের রিপোর্ট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে তেমন কোনো শোরগোল না হলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের জয়ী 2 নেতার শপথ গ্রহণের বিষয়টি ভালোভাবেই উঠে এসেছে রাজনৈতিক অঙ্গনে। সাংসদ হিসেবে শপথ নেওয়ার বিষয়ে দল ও ডক্টর কামাল হোসেন ইতিবাচক বলে সময় সংবাদে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছিলেন নির্বাচনে জয়ী গণফোরাম নেতা মোকাব্বির খান। আমি এই মাসে শপথ নিব। উনি তো সবসময় ইতিবাচক, দল যদি ইতিবাচক হয় উনি তো নেতিবাচক হতে পারেন না। এ বিষয়ে সময় সংবাদ ডক্টর কামাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষার কথা জানান। না, আমাদের সঙ্গে আলোচনা করবেন ওরা, নিশ্চয়ই আলোচনা অলরেডি করেছেন, আরও করবেন আর কি। পার্টির সিদ্ধান্ত তখন একদিন অপেক্ষা করতে হয়, 2-1 দিন অপেক্ষা করতে। পার্টির সিদ্ধান্ত হবে, মত এটা যেটা বেরিয়ে আসছে পার্টির মধ্যে ভিন্ন মত আছে, এটা তো অবশ্যই বোঝা যাচ্ছে। কেউ কেউ একরকম মত দিচ্ছেন, কেউ কেউ অন্যরকম মত দিচ্ছেন। গত 6 জানুয়ারি ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না। শপথ নেওয়ার কোনো কথা কখনো হয়নি, এখন পর্যন্ত কেউ শপথ নিচ্ছে না। এমন মন্তব্য তার ব্যক্তিমত বলে মন্তব্য করেন দলের সভাপতি ডক্টর কামাল হোসেন। সেটা উনি যদি পাবলিকে বলে থাকেন তো সেটা উনি তখন বলেছেন, এখন পার্টিতে বসে তো আলোচনা করেই পার্টির সিদ্ধান্ত, এটা ওনার মতামত দিয়ে ব্যক্ত করেছেন। হয়তো গণফোরামের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে ঐক্যফ্রন্টে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নও এড়িয়ে যান সংবিধানের অন্যতম প্রণেতা ডক্টর কামাল হোসেন। যদি আপনাদের সিদ্ধান্তের অপেক্ষায় না থেকে ওনারা শপথ নেয় সেক্ষেত্রে সেটা তো হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন, আমি সেটা ব্যাপারে কিছু বলবো না, দল সিদ্ধান্ত নেবে। দেশ ও জাতির স্বার্থে গণফোরামের যে কোনো সিদ্ধান্ত ইতিবাচক বরাবরই এমনই দাবি করে আসছেন দলটির শীর্ষ নেতারা। জাতীয় বিরোধী, রাষ্ট্রবিরোধী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, গণমাধ্যম ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরলস প্রচেষ্টায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুপুরে দৈনিক সময়ের আলো পত্রিকার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা জানান। প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে 0 টলারেন্স ঘোষণা দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাদক নির্মূলে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করার পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে এগিয়ে আসার আহ্বান জানান আসাদুজ্জামান খান কামাল। পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এদেশের মিডিয়া আমাদেরকে, যেমন এদেশের জনগণ
এদেশের নিরাপত্তা বাহিনী যেমন কাজ করছে, এদেশের মিডিয়াও কিন্তু ঠিক তেমনভাবে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করেছিল বলেই আমরা এই ভয়ঙ্কর জঙ্গি, ভয়ঙ্কর সন্ত্রাসকে আমরা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। এদেশের জনগণ আজকে মাদকের আগ্রাসন থেকে মুক্তি চায়। আমরা আশা করি মিডিয়া সেই কাজটি করবে। ভুয়া কোম্পানি খুলে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 22 জনকে গ্রেফতার করেছে র্যাব। দুপুরে কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে একথা জানানো হয়। র্যাব জানায় প্রতারণার জন্য বেশ কয়েকটি কৌশল ব্যবহার করে তারা। এর মধ্যে একটি হচ্ছে অবসরপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তাদের টার্গেট করে তাদের প্রথমে ভুয়া কোম্পানিতে উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়। এক পর্যায়ে বিভিন্নভাবে তাদের প্রলুব্ধ করে টাকা বিনিয়োগ করায়। পরে এই টাকা নিয়ে সটকে পড়ে প্রতারকরা। এছাড়াও ইন্টারনেট টাওয়ার বসানোর কথা বলে বাড়ির মালিকদের কাছ থেকে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও তাদের বিরুদ্ধে। র্যাব জানায় প্রায় 15 বছর ধরে ব্যবসার নামে এই প্রতারণা করে আসছে চক্রটি। সে তো কোনো একটা অর্গানাইজ কোনো কোম্পানি না, সে তো জয়েন্ট স্টক এক্সচেঞ্জে কোনো নাই, তার তো আছে শুধু একটা প্যাড। এই প্যাডটা কম্পিউটারে আপনি দিনে 100টা কোম্পানি আপনি প্রডিউস করতে পারবেন, ইন রিয়েলিটিতে নাই। সেক্ষেত্রে এখানে আসলে আমি মনে করি না যে এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কোনো দুর্বলতা এখানে আছে। মেলায় শেষ শিশু প্রহরের দিনে শিশুদের পদচারণায় মুখর ছিল মেলা প্রাঙ্গণের শিশু চত্বর। তবে তুলনামূলক সকালে ভিড় কম থাকলেও বেলা গড়ানোর সাথে সাথে মেলায় শিশুসহ বয়সীদের ভিড় বাড়তে থাকে। শেষ দিনে নিজেদের পছন্দ মতো ঝুলি ভর্তি বই কিনে আনন্দিত ছোট্ট সোনামণিরা। শিশু চত্বরে আজ ছিল না শিশুদের প্রধান আকর্ষণ সিসিমপুরের চরিত্ররা, কিন্তু তাতেও শিশুদের আনন্দে কিঞ্চিত ভাটা পড়তে দেখা যায়নি, বরং নিজেদের মতো করে আনন্দ করেছে শিশুরা। শেষ সময় মেলায় এসে নিজেদের পছন্দ মতো বই কিনতে পেরে খুশি কোমলমতি ছোট্ট সোনামণিরা। 4টা বই কিনি। কি কি বই কিনছো? আমি একটা চিলড্রেন নলেজ বই কিনছি আর একটা বিজ্ঞানের। কি বই পড়তে পছন্দ করো? জ্যাক অ্যান্ড জিল, সিন্ডারেলা, স্নো হোয়াইট। অনেকে ব্যস্ততার কারণে মেলায় আসার সুযোগ করে উঠতে পারেনি, আর তাই তো মেলায় 2 দিন সময় বাড়ানোতে সময় বের করে সন্তানকে বই মেলায় নিয়ে আসছেন অভিভাবকরা। আমরা তো বই কিনতে আসি বড়রা সব জায়গায়, কিন্তু বাচ্চারা এখানে তো বই মেলায় বাচ্চারা আসে, শিশু প্রহরে বাচ্চারা খুশি হয়, অনেক বাচ্চারা খেলতে পারে, মেলাটাকে দেখতে পারে, বই কি কি নতুন নতুন বই আসলো এগুলো দেখতে পারে, সেজন্য বাচ্চাদেরকে নিয়ে আসা। তবে বইমেলায় ভিড় কিছুটা কম থাকলেও বেচাকেনায় এর কোনো প্রভাব পড়ছে না বলে জানান দোকানিরা। 2 দিন বাড়ানোতে আমাদের বিক্রি ভালো হচ্ছে, কেননা আমরা 3-4 দিন বিক্রি করতে পারি না বৃষ্টির জন্য। 2 দিন বাড়ানোর জন্য আমাদের বেশ ভালো হচ্ছে। এ পর্যন্ত বইমেলায় মোট 10টি শিশু প্রহর কেটেছে শিশুদের। প্রতিটি শিশু প্রহরই মুখর ছিল কচিকাচাদের কলকাকলিতে। বই মানুষকে জ্ঞানের আলোয় আলোকিত করে। বইমেলার এই শিশু প্রহর শিশুদের বই পড়ার অভ্যাস গড়ে তুলতে অনেকটাই সহযোগিতা করে। এখানে এসে শিশুরা তাদের পছন্দ মতো বইগুলো কিনতে পারে, যে কারণে সারা বছর বইমেলার এই শিশু প্রহরের অপেক্ষায় থাকেন ছোট্ট সোনামণিরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। দখল দূষণের থাবা কাটিয়ে অবশেষে স্বরূপে ফিরতে শুরু করেছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদী। দূষণকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের পাশাপাশি মাছ নিধন বন্ধে চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সেই সঙ্গে বন্ধ রাখা হয়েছে নদী থেকে বালু উত্তোলন এবং মাছ শিকার। এ অবস্থায় ডিম ছাড়ার জন্য মাছ যেমন হালদায় আসতে শুরু করেছে, তেমনি বিচরণ বাড়িয়েছে বিলুপ্ত প্রজাতির শুশুক। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের মাছের চাহিদার একটি অংশ পরোক্ষভাবে যোগান দিয়ে আসছে চট্টগ্রামের এই হালদা নদী। এখানেই বছরের মে থেকে জুলাই মাস পর্যন্ত ডিম ছাড়ে রুই জাতীয় মাছ। নানাভাবে বৈচিত্র্যপূর্ণ এই নদী চলার পথে রয়েছে কয়েকশো বাঁক, আর এসব বাঁকের কারণে পাহাড়ি ঢল নামলো মাছের তেমন কোনো ক্ষতি হতো না। কিন্তু দীর্ঘদিন ধরে অপরিকল্পিতভাবে যেমন এসব বাঁক সোজা করার চেষ্টা চলছে, তেমনি মারাত্মক দূষণের কবলেও পড়ে জোয়ার ভাটার এই নদীটা ঐতিহ্যবাহী বলছিল যে একটা বালু, তারপর দূষণ, যে বিভিন্ন কলকারখানার বর্জ্যগুলো আসা। এখানে 123 কিলোমিটারের হালদা বর্তমানে 98 কিলোমিটার এসে ঠেকেছে বাঁক কাটার কারণে শুধুমাত্র। সুতরাং আমরা মনে করি হালদার বাঁক কাটা বন্ধ হলে হালদার বিপর্যয় অনেকখানি রক্ষা হবে। গত বছর মাছ ডিম ছাড়লো, আগে 2 বছর হালদা ছিল ডিম শূন্য।
এই অবস্থায় শুরু হয়েছে ঐতিহ্যবাহী এই নদীর অতীত ফিরিয়ে আনার নানা কার্যক্রম। প্রাকৃতিক মৎস্য প্রজননকে বাঁচিয়ে রাখতে হলে এবং চট্টগ্রামের ৬০ লক্ষ মানুষের যদি জনজীবন যদি আমরা বাঁচিয়ে রাখতে চাই, হালদাকে অবশ্যই রক্ষা করতে হবে। কেউ বিষ প্রয়োগ করে বাসা জাল বা ঘেরা জাল ফেলে মা মাছ শিকার করে মা মাছের মজুদ কমাতে পারবে না, প্লাস মা মাছ যাতে মাইগ্রেট করে সহজে ঢুকতে পারে, এই জন্য কর্ণফুলীর যেই মুখটা, ওই মুখতে আমরা কিন্তু নিয়মিত অভিযান পরিচালনা মনিটরিং করছি। ৯৮ কিলোমিটার দৈর্ঘ্যের হালদা নদী খাগড়াছড়ির মানিকছড়ি থেকে উৎপত্তি হয়ে কর্ণফুলী নদীতে মিশেছে। এই নদী থেকে প্রতিদিন ২ কোটি গ্যালন পানি শোধন করে নগরীতে সরবরাহ করছে চট্টগ্রাম ওয়াসা। বর্ষার প্রবল বর্ষণ, সে সাথে মেঘের গর্জন, তার সাথে যুক্ত হয় পাহাড়ি ঢল, আর এই তিন মিলে এই হালদা নদীতে সৃষ্টি হয় বিশাল ফেনা। আর এই ফেনায় টেনে আনে রুই জাতীয় মা মাছকে। এরপর মা মাছ ডিম ছেড়ে চলে যায় তাদের নিজ নিজ গন্তব্যে। আর এখান থেকে সংগ্রহ করে ডিম সৃষ্টি করা হয় পোনা, এবং যে পোনা ছড়িয়ে দেওয়া হয় সারা দেশে। হাটহাজারীর হালদা নদী থেকে কমল দে, সময় সংবাদ। সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে পটুয়াখালীতে কোস্টগার্ডের অভিযানে ১০০ কেজি জাটকা জব্দ করা হয়েছে। তবে যারা আইন মেনে মাছ ধরতে নামেননি তারা সরকারের দেয়া সহায়তা না পাওয়ার অভিযোগ করেন। এদিকে ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করার পাশাপাশি নদীতে নিয়মিত অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন মৎস্য কর্মকর্তারা। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। দেশের অভয়াশ্রমগুলোতে সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার মধ্যেও পটুয়াখালীর তেঁতুলিয়া নদীতে রাতের আধারে জেলেরা জাটকা ধরছে। শনিবার সকালে অভয়াশ্রমের ২০ কিলোমিটার জুড়ে অভিযান চালিয়ে ১০০ কেজি জাটকা জব্দ করে কোস্টগার্ড। চাঁদপুরের পদ্মা মেঘনায় অভিযান চালায় জেলা টাস্কফোর্স। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ জামানের নেতৃত্বে নদীর বিভিন্ন এলাকায় টহল দেন কোস্টগার্ড ও নৌ পুলিশ সদস্যরা। এ সময় অনেকে মাছ ধরার প্রস্তুতি নিলেও আটক হবার ভয়ে পালিয়ে যায় তারা। নদীতে আমরা কোনো নৌকাও দেখিনি। আশা করি বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে এবং আমরা সকলে এই জাটকা ইলিশ রক্ষার জন্য আমরা কঠোর অবস্থানে থাকব। নিষেধাজ্ঞার শুরুতে ভোলার মেঘনায় অনেক নৌকা দেখা দিলেও দ্বিতীয় দিনে সে চিত্র পাল্টেছে। ইলিশা, রাজাপুর ও কচিয়া সহ নদীর বিভিন্ন এলাকায় এখন নীরবতা। সাময়িক বেকার হয়ে নদীর পাড়ে বসে অলস সময় পার করছেন কেউ কেউ, আবার কেউ বা ব্যস্ত জাল বোনায়। সরকার যে ধারসাল দেয়, যারা পাঁচতলা বাড়ি করছে হেরা ফাইতে আছে, আমরা নদীর জেলে যারা হেরা ফাইতে আছি না। নিষেধাজ্ঞা মেনে শরীয়তপুরের পদ্মায় মাছ ধরা বন্ধ রেখেছেন জেলেরা। মাছ শিকার বন্ধ থাকায় আর্থিক সংকটের কথা জানিয়ে সরকারি বরাদ্দ পর্যাপ্ত নয় বলে অভিযোগ তাদের। ভিজিএফ কার্ডের বাইরে রয়েছেন প্রায় ১৩,০০০ জেলে। ৪০ কেজি চাল দেখি এক মাস কি সংসার চলেনি। ১৯১২ জনের ভিতরে আমরা ভিজিএফ চাল প্রদানের জন্য ফেব্রুয়ারি মাসে বরাদ্দ ইতিমধ্যে প্রদান করা হয়েছে। বরিশালে কীর্তনখোলার হবিনগর পয়েন্ট থেকে মেঘনার চরমেঘা পর্যন্ত ৮২ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা মেনে নদীতে নামেননি জেলেরা। মা ইলিশ ও জাটকা রক্ষায় পদ্মা মেঘনা সহ ৫টি অভয়াশ্রমে ১ মার্চ থেকে শুরু হওয়া সব ধরনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদ অভিযান পরিদর্শনে গেছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। সেখানে আছেন সহকর্মী আতিকুর রহমান তমাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তমাল, সেটা কিন্তু দুপুরে কিন্তু আমরা যদি শুনতে পেরেছি সেটা কিন্তু বাধার মুখে পড়েছে এবং আপনাকে বলা চলে যে আজকে যে সকালবেলা শুরু হয়ে যাবে অভিযানটা সেটা কিন্তু রাজধানীর কিন্তু আমরা বকশীবাজার সেটা কিন্তু ইয়েতে পড়ে, বাধার মুখে পড়ে এবং আমরা যতদূর জানি যে আজকে কিন্তু যে সকাল কিন্তু 12টার দিকে শুরু হয়েছে অভিযানটি। আমরা এখন ফোনে দেখতেই পাচ্ছেন যে মেয়র যিনি রয়েছেন দক্ষিণ সিটি কর্পোরেশন তিনি কিন্তু এসেছেন। আমরা যেটি জানি যে বেলা 12টার দিকে কিন্তু যেটি হয়েছে যে একটি উচ্ছেদকারী দল তারা এসছেন সেই যে গোডাউনগুলো কেমিক্যালের গোডাউনগুলো সেগুলো সরাতে, এবং এই সময় কিন্তু এলাকাবাসী এবং যারা গোডাউন ব্যবসায়ী রয়েছেন সেটা কিন্তু সবাই তাদেরকে ধাওয়া দেন। এই যে ধাওয়ার ঘটনা সেটির পরে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ করা হয়েছে, মোতায়েন করা হয়েছে এবং এরপরে কিন্তু কিছুক্ষণ আগে মেয়র এসছেন এবং তিনি কিন্তু গিয়ে আসলে যে এলাকাতে ধাওয়া দেওয়া হয়েছিল সেই এলাকাতে তিনি এখন যাবেন এবং সেই যে বাসাগুলো রয়েছে সেই বাসাগুলো কিন্তু লাইন অর্থাৎ কারেন্টের লাইন বা পানির লাইন এবং গ্যাসের লাইন কিন্তু তিনি কিন্তু কাটবেন। এবং আপনাকে জানার আগে আজকে সকাল কিন্তু 12টার দিকে সেটি শুরু হয়েছে এবং সেই থেকে কিন্তু প্রায় 2 ঘন্টা অভিযানটি চলে এবং রাজধানী কিন্তু কয়েকটি জায়গায় সেটি শুরু হয়। কিন্তু আমরা যতদূর জানি যে বকশীবাজারে কিন্তু সেটি
12:30টার দিকে যখন শুরু করে তখন এলাকাবাসী কিন্তু ধাওয়া দেয়, পুলিশ, ম্যাজিস্ট্রেট এবং অন্যান্য যে সংস্থা রয়েছে সবাই কিন্তু সেই ধাওয়াতে পালিয়ে যান এবং তারপরে কিন্তু 1 ঘন্টা অপেক্ষা করার পর এই প্রায় 2:15টার দিকে তারা কিন্তু এলেন এবং তারা সেখান থেকে আসলে ওই সব এলাকাতে যাবেন এবং সেখানে গিয়ে তারা কিন্তু সেই সব এলাকার বা সেই সব বাসার কিন্তু লাইন কাটবেন। আমরা হয়তো বা দেখতে পাচ্ছেন শফিক যে এই যে স্থানীয় যে লোকজন রয়েছেন সেটা কিন্তু জড়ো হয়েছেন, সবাই কিন্তু এলাকাবাসী এবং তারা কিন্তু আসলে বিনোদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কি হয়েছিল সেই ঘটনাটা তিনি শুনবেন। আজকে যে অভিযানটি চলছে সেটা কিন্তু বলা চলে আজকে দ্বিতীয় দিন চলছে আর কি। এটি চকবাজারের ঘটনার পরে সরকার গঠিত যে টাস্কফোর্স সেটি কিন্তু আজকে নিয়ে সেকেন্ড দিনের মতো কাজ করছে এবং সেটি 28 তারিখে শুরু হয়। তো এর মাঝে কিন্তু আমরা এই ধরনের ঘটনার খবর পাইনি। আজকে আমরা পেলাম যে আজকে কিন্তু এই যে অভিযানটি সেই জায়গা থেকে কিন্তু আজকে তারা বাধার মুখে পড়েছেন এবং সেখানে কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে কিন্তু মাননীয় মেয়র মহোদয় এসছেন এবং এলাকাবাসী সবাই জড়ো হয়েছেন এবং তারা কোন ধরনের ঘটনাটি ঘটেছিল সেটি কিন্তু তারা বলছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু 5টি টিম কিন্তু ছিল, 1, 2, 3, 4, 5 এই যে 5টি টিম, এই 5টি টিম রাজধানী ঢাকা শহরের কয়েকটি এলাকায় গিয়েছে এবং তারা আসলে এই যে গোডাউনগুলো বা কেমিক্যালের যে গুদামগুলো সেগুলো সরানোর জন্য তারা কিন্তু চেষ্টা করছিলেন এবং যে বাসায় এই ধরনের কেমিক্যালের গোডাউন পাওয়া গেছে সেই সব বাসায় কিন্তু কারেন্টের লাইন, গ্যাসের লাইন, পানির লাইন তারা কিন্তু কেটে দিয়েছেন। তো সেই জায়গা থেকে আজকে এই এলাকাতে যখন হচ্ছে টিমটা 4 নম্বর টিমটা আসে ওই সময় কিন্তু তারা বাধা দেন এবং তারা বলেন যে এই ধরনের কিন্তু লাইনগুলো কাটা হবে না, তারা কাটতে দেবেন না এবং সেই জায়গা থেকে তারা কিন্তু এই সমস্ত এলাকার যারা লোকজন ছিলেন এবং যারা ব্যবসায়ী ছিলেন সবাই কিন্তু ধাওয়া দেয় এবং তারপরে কিন্তু এই মেয়রের আগমন এবং এই যে উচ্ছেদ অভিযান সেটি কিন্তু 1 মাস চলার কথা রয়েছে আমরা যদি জানি, আগামী এপ্রিল পর্যন্ত সেটি চলবে বলে আমরা জানি এবং সেটি কিন্তু আজকে নিয়ে দ্বিতীয় দিন এবং এই দ্বিতীয় দিনের মাথায় কিন্তু সেটি আসলে উচ্ছেদ অভিযান যেটি সেটি আসলে এক ধরনের বাধার মুখে পড়ল। তো আপনাকে জানিয়ে রাখি শফিক যে গত 20 তারিখে যে চকবাজারে বর্মান্দি ঘটনা অর্থাৎ আগুনে পুড়ে যে 70 জন আজকে সহ 71 জন মারা গেছেন সেই যে দুঃসহ ঘটনা, দুঃসহ স্মৃতি এবং তারপরে কিন্তু এই যে টাস্কফোর্স সেটা কিন্তু গঠন করা হয়, প্রায় 10টি সংস্থার সমন্বয়ে কিন্তু সেটি গঠন করা হয় এবং তারপরে তারা অভিযানে নামেন এবং তারা কিন্তু সেটি শুরু করেছেন। তো বলা চলে যে আজকের যে অভিযান সেটি সকালে শুরু হয়েছিল, সকালে শুরু হওয়ার পরে কিন্তু সেটি কিন্তু চলছে এবং এটি আসলে এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে বলা চলে যে সেটা কিন্তু আরো চলবে। তো সব মিলে বলা চলে যে এই ছিল আমার কাছে কক্সবাজারের সবশেষ খবর। শফিক। পুরান ঢাকার বকশীবাজার এলাকায় রাসায়নিক কারখানা ও গুদাম উচ্ছেদ অভিযান পরিদর্শনে গিয়েছেন ঢাকা দক্ষিণের মেয়র সাইদ খোকন। সেখান থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। আজ 2রা মার্চ ঐতিহাসিক জাতীয় পতাকা দিবস। এ উপলক্ষে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পতাকা উত্তোলন করে দিবসটিকে পালন করা হয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঐতিহাসিক বটতলায় উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান পতাকা উত্তোলন করেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশন করেন শিল্পীরা। এদিকে দিবসটি উপলক্ষে লাল সবুজ পতাকা হাতে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন। 1971 সালে আজকের এই দিনে ঐতিহাসিক বটতলায় উত্তোলন করা হয় সবুজের মাঝে মানচিত্র খচিত লাল সবুজের মিশেলে বাংলাদেশের প্রথম পতাকা। প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর এনআরবি এর আয়োজনে ওয়ার্ল্ড এনআরবি কনফারেন্স 2019-এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কৃষি, শ্রমশক্তি ও প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি। তাই প্রবাসীদের আকৃষ্ট করতে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে কাজ করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ। বিডার চেয়ারম্যান কাজী আমিনুল ইসলাম বলেন, বিশেষ গুরুত্ব দিয়ে প্রবাসীদের বিনিয়োগে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত তারা। সেমিনারে এফবিসিসিআই সভাপতি বড় প্রকল্পগুলো নির্ধারিত সময়ে বাস্তবায়নের আহ্বান জানান। এছাড়া শুধু পোশাক শিল্পের ওপর নির্ভরতা কমিয়ে অন্য খাতগুলোতে রপ্তানি আয় বাড়ানোর তাগিদ দেন তিনি। সেমিনারে প্রবাসীদের কাজের স্বীকৃতি দেওয়ার
দাবি, বৈধ পথে রেমিটেন্স পাঠানো, দক্ষ জনশক্তি গড়ে তোলার মতো বিষয়গুলো উঠে আসে। দুপুরের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বকশীবাজারে বাধার মুখে পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা উচ্ছেদ অভিযান। ব্যবসায়ীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, ঘটনাস্থল পরিদর্শনে মেয়র সাইদ খোকন। ঢাকার আধুনিকায়নে কাজ হবে 3 ধাপে, সড়কে শৃঙ্খলা ফেরানো পাবে সর্বোচ্চ প্রাধান্য, প্রথম সংবাদ সম্মেলনে বললেন নবনির্বাচিত মেয়র আতিকুল। উপজেলা নির্বাচনে বিএনপির তৃণমূল নেতাদের অংশ নেয়ার প্রবণতা রয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের। বললেন, এগিয়ে যেতে হবে ভুল ত্রুটি নিয়েই। 2 নির্বাচিত প্রার্থীর শপথের বিষয়ে গণফোরামে রয়েছে মিশ্র মত, দাবি ডক্টর কামালের। জানালেন 2-3 দিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত। এবং শেষ দিনে বইপ্রেমীদের পদচারণায় মুখর অমর একুশে গ্রন্থমেলা, শিশু প্রহরে আনন্দে মেতেছে ক্ষুদে পাঠকরা। এই ছিল দুপুরের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।